নমস্কার বন্ধুরা, আমি অমিত। মানুষের জীবনের আরো দুটো সত্যি ঘটনা নিয়ে চলে এসেছে অলৌকিক। কখনো ভূত, কখনো ভগবান, কখনো জিন, কখনো পরী। কখনো মানুষ উপকৃত হয়েছে, কখনো ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনই নিত্য নতুন রং বেরঙের কত ঘটনা। আজকের পর্বেও তোমরা শুনবে এমনই দুটো নতুন ঘটনা। একটা রাক্ষসের ঘটনা, সঙ্গে একটা সাপের ঘটনা। রাক্ষসের ঘটনাটা শেয়ার করার জন্য বিশ্বজিৎকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বন্ধুরা, ঘটনায় যাওয়ার আগে তোমরা প্লিজ লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে চটপট সাবস্ক্রাইব করে রাখো। প্রতি শনি মঙ্গলবার এমন সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো অমিত, আমি বিশ্বজিৎ বেলঘড়িয়া থেকে বলছি। বিগত যে ঘটনাগুলি তোমাকে বলেছিলাম তুমি শুনিয়েছিলে, দারুণ লেগেছে। তাই আজ তোমাকে আবার একটা নতুন ঘটনা বলতে যাচ্ছি। তবে কত বছর আগের ঘটনা এটা তা ঠিক জানি না। তবে বাংলাদেশের রসুলপুরের ঘটনা এটা। আমার মাসি আমাকে বলেছিল। তো এবারে ঘটনাটা শুরু করি। এখনকার মতো তখন অত জন্মবৃত্তান্ত নিয়ে মানুষ মাথা ঘামাতো না। না ছিল এত পরিচয়পত্র, না ছিল বার্থ সার্টিফিকেট। কত মানুষ তো জন্মসালই জানতো না, দিনক্ষণ তো দূরের কথা। সেই সময় ওখানকার এক গৃহস্থ পরিবারে এক গৃহবধূ সন্তান সম্ভবা হন। ওই অবস্থায় ওনার শাশুড়ি মা ওনার দেখাশোনা করতেন। এই অবস্থায় কি করা উচিত, কি করা উচিত নয় তিনিই বলে দিতেন। তো একবার উনি ওনার বৌমাকে বলেছিলেন, আগামী শনিবার কিন্তু অমাবস্যা, তা আবার ভাদ্র মাসের অমাবস্যা। ওই দিন ভাত বা চালের জিনিস কিছু খেতে নেই রাতে। তাই তাড়াতাড়ি করে কাজ সেরে সন্ধ্যের আগেই ঘরে ঢুকে পড়বে। সন্ধ্যের পর আর বাইরে বেরোবে না, বুঝলে? কিন্তু দেখা গেল আগের দিন একটা জরুরি কারণে বউটা বাপের বাড়ি গিয়েছিল। ওনাদের বাপের বাড়িতে এসব আবার কোনো নিয়ম ছিল না। তাই ওখানে গিয়ে বউটা ওই ভরা অমাবস্যায় রাতের বেলায় মাংস দিয়ে ভাত খেয়েছিল। সেই কথা ওনার শাশুড়ি মা জানতো না। ফিরে এসেও ওনাকে কিছু বলেনি বউটা। কিন্তু এই ঘটনার পর থেকে বউটার মধ্যে অনেক পরিবর্তন এসেছিল। প্রয়োজনের তুলনায় খিদেটা অনেক বেড়ে গিয়েছিল ওনার। 2-3 জন লোক যে খাবার খেত, উনি একা সেই খাবার খেতে লাগলো। এছাড়াও মাঝে মাঝে পেটে ব্যথা, হাত পা ফুলে যাওয়া, অনেক রকম সমস্যা দেখা দিল। আর তখন তো চিকিৎসা ব্যবস্থাও এত উন্নত ছিল না, ফলে আগেভাগে কিছু জানাও যায়নি। শেষে একদিন রাতে বাড়িতেই বউটা ডেলিভারি হলো। যে সন্তানটা জন্মেছিল সে ছিল রাক্ষস। হাতে পায়ে বড় বড় নখ, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, মাড়ির দুপাশে দুটো ছোট ছোট ধারালো দাঁত। এছাড়া তখন আর কোনো উপসর্গ ছিল না বাচ্চাটার। ফলে সামান্য একটু জল্পনা কল্পনা হলেও তা চাপা পড়ে গিয়েছিল। কিন্তু সময় বাড়ার সাথে সাথে বাচ্চাটা যখন বড় হয়, তার মধ্যে রাক্ষসী মনোবৃত্ত ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগলো। ওই বয়সী একটা বাচ্চা যা খেতে পারত, তার 4 গুণ খেত ওই বাচ্চাটা। রান্না করা মাছ মাংসের থেকেও কাঁচা মাছ মাংসই বেশি পছন্দ করত। গায়েও ছিল দৈত্যের মতো জোর। ভয়েও কেউ ওর পেছনে লাগতো না। এমনকি ওর বাবা পর্যন্ত ওকে শাসন করতে পারত না, মেরে ধরে একাকার করত নাকে। এছাড়াও ওর চাল চলন, আদব কায়দা কোনো কিছুই মানুষের মতো ছিল না।
লোকেরা ওকে বকাটে, মারকুটে, অসভ্য, অশিক্ষিত অনেক কথা বলতো, কিন্তু একমাত্র ওর মাই জানতো সত্যিটা, যে ওনার ছেলে আর 5টা বাচ্চার মতো নয়, ও আসলে একটা রাক্ষস। মানুষের গুণ, রাক্ষসের গুণ ওর মধ্যে দুই আছে, কিন্তু যখন বিগার চাপে তখন ও সম্পূর্ণ রাক্ষস হয়ে ওঠে, সবকিছু ভুলে যায় তখনও। কারণ একবার একটা ঘটনা উনি স্বচক্ষে দেখেছিলেন। পাশের বাড়ি থেকে প্রায়ই এক একটা করে মুরগি চুরি হয়ে যেত, চোর ধরা পড়তো না। ওনারা সন্দেহ করতেন এনাদের, কারণ এনাদের বাড়ির উঠোনে, বাড়ির পেছনে সেই মুরগির হাড়, পালক এসব পাওয়া যেত। এই নিয়ে ঝগড়া শান্তিও হয়েছে বহুবার। শেষে একদিন ওর মায়ের চোখে একটা জিনিস পড়ে, দেখে ওনার ছেলে বাড়ির পেছনে অন্ধকারে বসে একটা আস্ত মুরগি ধরে খাচ্ছে। 2 হাতে মুরগিটাকে ধরে জ্যান্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মুরগিটা। ওই মুহূর্তে ছেলেটার চোখ মুখের ভাবভঙ্গি অন্যরকম, মানুষের রূপে যেন এক জীবন্ত রাক্ষস। এই দেখে ওর মায়ের তো তখন মাথা ঘুরে ওঠে। উনি বুঝতে পারেন যে ওনার ছেলে আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক নয়, ওর মধ্যে রাক্ষসে গুণ বর্তমান। সাথে এও বুঝতে পারেন যদি লোকে এই কথা জানতে পারে, হয় ওকে মেরে ফেলবে, নয়তো এখানে থাকতে দেবে না। আর উনি মা হয়ে সেটা কি করে সহ্য করেন? তাই এই ব্যাপারটা উনি নিজের মধ্যে তখন চাপা দিয়ে রাখলেন। বহু কষ্টে, বহু সংঘর্ষে, বহু প্রচেষ্টায় এত বড় সত্যিটা তিনি সবার থেকে লুকিয়ে রাখলেন। তার জন্য তাকে কম মাসুল দিতে হয়নি, কখনো তাকে নিজে চোর সাজতে হয়েছে, কখনো ছেলের দোষ নিজের ঘাড়ে নিতে হয়েছে। কেন করবে? আমি করেছি, মারতে হলে তোমরা আমাকে মারো, ওর কোনো দোষ নেই। কখনো ছেলের হয়ে অন্যের সঙ্গে লড়াই করতে হয়েছে, তবুও কখনো কাউকে বুঝতে দেননি এই সত্যিটা। এভাবে বাধা, বিপত্তি, ভয়, ভীতি মাথায় নিয়ে তিল তিল করে বড় করে তুললেন ছেলেকে। বলা ভালো রাক্ষসটাকে, কারণ সময়ের সাথে সাথে ওর খিদে, ওর হিংস্রতা আরো বেড়েছে। বাদ যায়নি ওর মাও, তাকেও মেরে ধরে একাকার করতো সে। বেচারি যখন পারতো না, নিজেই তখন মুরগি ধরে এনে ছেলেকে শান্ত করতে দিত। কিন্তু ওনারও তো বয়স বাড়ছিল, শাশুড়ি চলে গেছেন, স্বামীকেও হারিয়েছেন। একার ওনার পক্ষে এত ঝক্কি সামলানো সম্ভব হচ্ছিল না। শেষে উনি একটা মনস্থির করলেন, এবার ওর একটা বিয়ে দেব। একজন সঙ্গী পেলে হয়তো ভালো হয়ে যেতে পারে। আর তাছাড়া আমি বার কতকাল, তারপর কি হবে ওর? সবাই তোকে তখন ছিঁড়ে খাবে, মেরে ফেলবে ওকে। না, তার আগেই আমাকে কোনো ব্যবস্থা করতে হবে। হ্যাঁ। এই ভেবে শেষ অবধি উনি ছেলের বিয়ে ঠিক করলেন। পাত্রী যেমনই হোক, কোনো অসুবিধে নেই, ওকে যেন একটু সামলে বুঝে দেখে শুনে রাখে, এইটুকুই দাবি। তো শেষ অবধি এমন একজন পাওয়াও গেল। উনি যতটা পারলেন সব দিক সামলে ছেলের বিয়েও দিলেন। ঘরে বউ এলো। তারপর একদিন একটা ঘটনা ঘটল। সেদিন মাঝরাতে বউটা যখন ঘুমিয়েছিল, হঠাৎই কে যেন বউটার গলা চিপে ধরে। তারপর তাকাতেই ও যে মূর্তিটা দেখল, তা ভয়াবহ, বীভৎস। ধারালো দাঁত আর রক্তচক্ষু নিয়ে একটা রাক্ষস ওর গলা টিপে ধরেছে। জঙ্গলি জন্তুর মতো যেন ওকে ছিঁড়ে খেতে চাইছে সে। সারাটা গায়ে পশুর মতো বড় বড় লোম, ধারালো নখ,
বউটা তখন ওর হাত ছাড়ানোর চেষ্টা করে, বাঁচার চেষ্টা করে, প্রাণপণ চিৎকার করতে থাকে। ওই আওয়াজ পেয়ে ওর শাশুড়ি মাও জেগে যান। সঙ্গে সঙ্গে উনি ছুটে আসেন। কি হয়েছে বৌমা? ও বৌমা, কি হলো? হ্যাঁ, কি গো, কি হয়েছে? তারপর বউটা কোনো রকমে ওর হাত ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসে। বলে, রাক্ষস, রাক্ষস, মা ঘরে ঘরে রাক্ষস। ওর শাশুড়ি মা তখন ওকে শান্ত করার চেষ্টা করেন, যাতে ও চিৎকার না করে, কেউ যেন কিছু টের না পায়। বলেন, না না, ও রাক্ষস নয়, ও রাক্ষস নয়, ও ও আমার 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 ছেলে, তোমার তোমার স্বামী। ও মাঝে মাঝে ওর বিকার চাপলে ও এরকম করে, আবার ঠিক হয়ে যায়। তুমি তুমি ভয় পেও না, ও কিচ্ছু হবে না। হ্যাঁ, কিন্তু এই সব কথা শুনে বউটা তো আরো ভয় পেয়ে যায়। আমার স্বামী রাক্ষস? ওর শাশুড়ি তখন ওকে অনেক বোঝানোর চেষ্টা করে, ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ও কিছুতেই কোনো কথা শুনতে রাজি নয়। চিৎকার করতে করতে বেরিয়ে যায় বাড়ি থেকে। এবার ওর মা তো পড়ল বিপদে। এবার তো সবকিছু জানাজানি হয়ে যাবে, আর বোধহয় ছেলেটাকে বাঁচানো যাবে না। তখন উনি সিদ্ধান্ত নেন যে লোকজন আসার আগে ছেলেকে নিয়ে কোথাও পালিয়ে যাবেন উনি। তারপর একটা মুরগি এনে দিয়ে ছেলেটাকে এরপর উনি শান্ত করেন। চল বাবা, তাড়াতাড়ি চল, ওরা ওরা এসে পড়বে, আমাদের ধরে ফেলবে। আমাদের আমাদের তার আগে পালাতে হবে এখান থেকে। চল বাবা, তাড়াতাড়ি চল, আমরা আমরা অন্য কোথাও পালিয়ে যাই। চল চল। এইদিকে তো বউটা গিয়ে তখন লোকজন ডেকে এনেছে। হই হই করতে করতে পুরো গ্রামের লোক ছুটে এসেছে বাড়িতে। ওদিকে বউটার বাপের বাড়ির লোকেরাও খবর পেয়ে ভোর হতে না হতে চলে এসেছেন এখানে। কিন্তু এসে সবাই দেখল বাড়ি ঘর দরজা জানলা সব হাট করে খোলা, মা ছেলে কেউই নেই বাড়িতে। সারা বাড়ি সারা গ্রাম এরপর তন্ন তন্ন করে খুঁজল লোকেরা, কিন্তু কোথাও আর তাদের কোনো হদিশ পাওয়া গেল না। ঘর থেকে উঠোন অবধি শুধু কয়েক ফোঁটা রক্তের দাগ, মুরগির পালক, মুরগির মাংস এসব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাতেই লোকেরা অনুমান করে যে ওনারা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন। এরপর বউটাকে ওর বাবা মা নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যান, কিন্তু এনারা আর নিজেদের বাড়িতে ফেরেননি। সন্তান রাক্ষস হোক, মানুষ হোক, প্রতিবন্ধী হোক, কুলাঙ্গার হোক, যাই হোক, কোনো মা সন্তানকে যে ত্যাগ করতে পারে না। চল বাবা, তাড়াতাড়ি চল, ওরা এসে পড়বে, আমাদের আমাদের পালাতে হবে এখান থেকে। চল বাবা, তাড়াতাড়ি চল, এদিকে আয় আয়। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। দুর্দান্ত লাগলো ঘটনাটা আমার। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর এরই সঙ্গে সঙ্গে এবারে চলে যাব আজকের সেকেন্ড ঘটনায়। এটা শেয়ার করেছে রায়ান। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমরাও যদি এখানে তোমাদের জানা ঘটনা শেয়ার করতে চাও, ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, নাহলে ভয়েস মেসেজ করে। এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো অমিত, আমি রায়ান বেলঘরিয়া থেকে বলছি। বিগত যে ঘটনাগুলি তোমাকে বলেছিলাম, আজকের ঘটনাটা তার থেকে একটু আলাদা, কারণ এটা আমাদের কুলদেবতার ঘটনা। ঘটনাটা আমাদের দেশের বাড়ির, মানে ঝাড়খণ্ডের। বর্তমানে আমরা এখানে থাকলেও আমার কাকাদের ফ্যামিলি এখনো ওখানে থাকেন। এখানে একটা কথা বলে রাখি, আমরা খুব ধার্মিক ফ্যামিলির। নাগ দেবতাকে আমরা আমাদের কুলদেবতা মানি।
এমন ঘটনা ঘটেছে আমাদের ফ্যামিলিতে যে নাগ দেবতা স্বয়ং সন্তান রূপে জন্ম নিয়েছিলেন আমাদের বাড়িতে। সেই ঘটনা তোমাকে পরে একদিন বলবো, তবে আজ তোমাকে বলবো সেই নাগ দেবতারই অন্য আর একটা ঘটনা। আমার বাবা মা কাকা কাকি দাদু ঠাম্মারা তখন একই বাড়িতে থাকতেন। যার যার ঘর আলাদা, কিন্তু ঠাকুর ঘর একটাই, একেবারে সদর দরজার মুখোমুখি। সেখানে দুর্গা মা, কালী মা, মহাদেব, অনেক দেবদেবীর ছবি এবং মূর্তি ছিল। কখনো আমার ঠাকুমা, তো কখনো আমার মা, তো কখনো আমার কাকি পুজো দিতেন। পুজো দিতে গিয়ে একবার একটা ঘটনা ঘটেছিল। সেদিন আমার কাকি পুজো দিচ্ছিলেন। মা দুর্গার ছবিটা ঠাকুর ঘরের দেয়ালে টাঙানো ছিল। ওই ছবিতে পুজো দিতে গিয়ে হঠাৎই উনি দেখেন ছবিটার পেছন থেকে কি যেন একটা মুখ বের করে আছে। ওই দেখে প্রথমে তো উনি চমকে ওঠেন। তারপর ছবিটা একটু সরাতেই দেখেন একটা বিশাল বড় কেউটে সাপ, যেমন লম্বা তেমন মোটা, কালো কুচকুচে। ওই দেখে তো আমার কাকি তখন খুব ভয় পেয়ে যান। সাপ সাপ বলে চেঁচিয়ে ওঠেন। সাপ সাপ ঠাকুর ঘরে। সঙ্গে সঙ্গে তখন বাড়ির সবাই ছুটে আসে ওখানে। সবাই মিলে সাপটাকে খোঁজেন তারা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সাপটাকে তখন আর কোথাও দেখা গেল না। তারপরেও ঠাকুর ঘরে ধনুর ধোয়া, লঙ্কা পোড়া অনেক কিছু দেওয়া হয়েছিল, কিন্তু সেটাকে আর দেখাই গেল না। তবে এরপরে আর কেউই ঠাকুর ঘরে যেতে চাইতো না। কিছুদিন পর পরই ঠাকুর ঘরে সেই সাপটার দেখা পাওয়া যেত। যতবার বাড়ির লোকেরা তাকে ধরতে গিয়েছে, তাড়াতে গিয়েছে, বিফল হয়েছে। অবশেষে ডাকা হলো একজন সাপুড়েকে। তিনি ওঝাও বটে। বলেছিলেন, সাপ, ওরকম কত সাপ আজ অব্দি ঝাঁপিতে বন্ধ করেছি আমি, এটাকেও করব, অত ভয় পাবেন না। আমি যখন এসেছি আর ভয়ের কারণ নেই। তবে এ ঘরে কেউ এখন আসবেন না, যতক্ষণ আমি বলবো কেউ কোনো আওয়াজ দেবেন না, এখানেই থাকুন সবাই। এসব বলে এরপর উনি ঠাকুর ঘরে ঢোকেন। ঢুকে দরজাটা বন্ধ করে দেন। বাড়ির লোক, পাড়া প্রতিবেশী সবাই তো জমা হয়েছে উঠোনে, আর ভেতরে চলছে তন্ত্রমন্ত্র, এই পোড়া সেই পোড়া, নানাবিধ ক্রিয়াকর্ম। সবাই ধৈর্য ধরে আছে কখন তিনি সাপটাকে ধরে বের করে আনবেন। কিন্তু 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, তিনি আর বের হন না। লোকেরা সবাই তো অধৈর্য হয়ে পড়ছে, বলা বলি করছে, কি হলো গো, এতক্ষণ কি করছেন উনি ঘরের ভেতরে? কোনো সারা শব্দ তো কিছু শুনছি না, দাঁড়াও তো দেখি। বলে ওনারা যখন জানলা দিয়ে উকি দেন, দেখেন সেই সাপুড়ে ওঝা মেঝেতে উপুর হয়ে পড়ে আছে। চোখ দুটো খোলা, মুখ দিয়ে গেঁজানি বেরোচ্ছে। সারাটা শরীর ওরা নীল হয়ে গিয়েছে বিষে। এই ঘটনার পর কেউ আর ওই সাপটাকে ধরার বা কোনো ক্ষতি করার সাহস দেখায়নি। যে সাপুরের কথায় সাপ মাথা দোলাতো, সেই যখন মারা গিয়েছে ছোবলে, তাই আর যাই হোক সে কোনো সাধারণ সাপ নয়। এই কথাটা তখন সবাই বুঝতে পারল। তারপর আমাদের কুলগুরুকে ডাকা হয় বাড়িতে। তিনি জানিয়েছিলেন, এ সাপ কোনো সাধারণ সাপ নয়, আপনাদের কুলদেবতা উনি। বহু বছর ধরে আছেন এখানে। এনাকে তাড়ানোর চেষ্টা করলে বা ক্ষতি করার চেষ্টা করলে আপনাদের সর্বনাশ হবে। তাই যেমন আছে থাক, আপনারা ওর কোনো ক্ষতি না করলে ও আপনাদের কোনো ক্ষতি করবে না। সেই থেকে অমিত আমাদের সেই ঠাকুর ঘরে সাপটা থাকতো, সবাই জানতো সেটা।
কিন্তু কেউ আর তাকে ভয় পেত না। এরপর থেকে সবাই তাকে শ্রদ্ধা ভক্তি করত। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। কেমন লাগলো তোমাদের আজকের এপিসোডটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডে গীতাদি লিখেছেন, ভাই তোমার ঘটনা শুনছি, অপূর্ব ঘটনা, দিনে দিনে আরো সুন্দর হচ্ছে। অজন্তা হরে লিখেছেন, 3টে ঘটনাই দুর্দান্ত। অমিতা জেঠিমা লিখেছেন, ঘটনা শুনতে চলে আসলাম, জানি 3টে ঘটনাই দারুণ হবে, ভালো থেকো বাবা। মৃদঙ্গ বিশ্বাস লিখেছেন, দ্বিতীয় ঘটনাটা সত্যি রহস্যজনক। মনীষা কাকিমা লিখেছেন, 3টে ঘটনাই সো ইউনিক। গোপাল লিখেছেন, দারুণ লাগলো 3টে ঘটনাই, চালিয়ে যাও বস। এছাড়াও কমেন্ট করেছ রথিন দাস, স্বপ্না বাজাল, কৃষ্ণা হালদার, সোহিনী বক্সি, সাগর শর্মা, সুপ্রিয়া দাস, মৌসুমী মুখার্জি, টিএন তিরুম, আবুল হোসেন, জয়া বণিক, সুদেশা সিংহা রয়, মনিকা শীল, চন্দন চ্যাটার্জি, মিঠুন পাল, বর্ষা চ্যাটার্জি, বিটিএস আর্মি গার্লস, মণিদীপা ব্যানার্জি, অর্কপ্রভ নস্কর, অন্তর্শীল, অঙ্কিতা দাস সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।